হবে, সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে। সেই বাংলাদেশ পুরনো সংবিধান, পুরনো আইন, পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই। আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই, উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই। এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা 200 টাকা, একটা ধরেন এখন টিফিন মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া, তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও 40 টাকা লাগে। তাহলে এটা তো এক সপ্তাহও নাস্তার টাকা না। তাহলে এই যে সেই মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই। আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে, আমাদের যে কোনো অফিসে, আদালতে, প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে। তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে, একটা এসি থাকবে, বাথরুমের মধ্যে 3টা টাওয়াল থাকবে, বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে। আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো, একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে, সেই দিকে আসলে তাদের নজর নাই। বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে, ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আছে। আপনারা দেখেছেন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল। এইটা কেন করেছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি, বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি। কাজেই সরকার তখন ভাবে যে পুলিশ সুপার, এসপি, ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার। ঠিক একইভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার। কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন, এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে। আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে, আমি আরো একাধিক প্রোগ্রামে, টেলিভিশনের টকশোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি ছেয়ে গেছে, দুর্নীতি সমাজকে গ্রাস করেছে। কাজেই দুর্নীতি রোধ করা না গেলে, দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। তাহলে একজন মানুষের 15,000 টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারে সৎভাবে চাকরি করতে, কিভাবে বলবেন তাকে অনিয়ম করতে? আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি, ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। এখানে তো বেতনের স্কেল 8,200 টাকা, সব মিলিয়ে ভাতা টাতা মিলিয়ে হচ্ছে 15,000 টাকা। এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক, ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারও কাজ করে কিংবা ডে লেবারার, সেও কিন্তু 600 টাকা 700 টাকা তার মজুরি নেয়। অবশ্যই তারাও হাড়ভাঙা পরিশ্রম করে, আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন। তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন। আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন, পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে। এইটা সামাজিক বাস্তবতা, এইটা আমাদের অস্বীকার করার ওয়ে নাই। সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে। তো অবশ্যই আশা করি যে সরকার, বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না, কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই। প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে। বিশেষ করে আমি এখানে প্রথমে দেরিতে আসছি, আমি ক্ষমা প্রার্থী যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, আসলে আমি জেল থেকে বেরোনোর পর 6 তারিখ আমার 2টো বাচ্চা, তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বের হই, ঘুমাই, রাতে যে আমি 2টা 3টা 2:30টার দিকে তাদের দেখা পাই না অনেক ক্ষেত্রে। তারা সকালবেলা বাবাকে খুঁজে। তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না। টু বি অনেস্ট, দেখেন আমি একটু মানে সেলুনে যাবে, একটু চুল দাড়ি কাটাই দিই, এই টাইমটা আমি বাইর করতে পারছি না। টু বি অনেস্ট বললাম যে আমি মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে এনগেজ আছি, যার ফলে আমার নিজের চেয়ে আমি বাইরের মানুষের স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি। যেই কেন অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম, আমি আসছি। আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে, এটা একটা চরম বৈষম্য, এটা একটা অমানবিক। বিশেষ করে এই যে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি দিল, বলল যে 92-তে আমরা একসাথে আন্দোলন করলাম, সচিবালয়ের
লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পেল, চুপচাপ হয়ে গেল। পরবর্তীতে বঙ্গভবন, গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে আসা হলো, আর আপনাদের পক্ষে থাকলো না কেউ। তো এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা, দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। আমি কেন ভালো থাকবো, আমি সবাইকে নিয়ে ভালো থাকবো। আমাদের দেশের এমপি, মন্ত্রী বলেন, সচিব বলেন, তাদের বুকের ব্যথা হলে অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিতে যায়, থাইল্যান্ড চিকিৎসা নিতে যায়, লন্ডন চিকিৎসা নিতে যায়। আমার আপনার সর্বোচ্চ শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যান ল্যাবিড, পপুলার, ইগনেসিনা, তারপরে আবার প্রাইভেট হসপিটালগুলোতে না, যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন, আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল তো আমাদের সেখানেই লাস্ট ভরসাটা যেতে হয়। সেই ঢাকা মেডিকেল যদি দেখেন, আমার মনে হয় পৃথিবীতে কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের খুলি বাইর করা ওই রুগী বারান্দায় ভর্তি। এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলোকে নিচ্ছে? কারণ দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে, ভাই সব জায়গায় রিফিউজ করলে আমরা রিফিউজ করতে পারি না, আমাদের কাছে পাঠিয়ে দেয়। তাহলে আমাদের দেশে অন্তত 8টা, এই যে 10টা বিভাগ, এই 10টা বিভাগীয় পর্যায়ে বিএসএমএমইউ কিংবা ঢাকা মেডিকেলের মতো 10টা মেডিকেল প্রয়োজন, কিন্তু দুঃখজনক করে নাই। দেখেন এই যে বিএসএমএমইউ একটা সুপার স্পেশালাইজড হসপিটাল করছে, এটা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং একটা সংস্থা করছে, 1,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশের মানুষ ভালো চিকিৎসা পান। এই যে আমাদের যেটা চোরের খনি আমরা পেয়েছিলাম, এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা, ওরা সরে গেছে, ওরা আর করে নাই। তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, এই সরকার যদি আমাদের তাদের, আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি, সরকারের সাথে আমাদের একটা সরাসরি যোগাযোগ আছে, আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ক্লোজলি ছিল, তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন এবং বাস্তবায়ন করার জন্য। সেই জায়গা থেকে আপনারা মনে করেছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি, আমার রোলটা আমি নেব। কিন্তু সরকারের যখন একটা মানুষ, আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায়, তখন সেটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয়। আমি জনগণের পার্ট হিসেবে, আমি তো এমপি হইনি, মন্ত্রী হইনি, কাজে আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের পাশে থেকে কথা বলে, জনগণের পক্ষে কাজ করে, আগামীতে যখন ইলেকট্রাল সিস্টেম ঠিক হবে, একটা সঠিক নির্বাচন হবে, সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই। তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে। আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি কাজ করব, এবং আমার ধারণা ছিল যে আপনারা আজকে এখানে অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছেন। আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবো, এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি। আমার একটা বিশেষ ব্যক্তিগত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমরা চাই ঢাকা মেডিকেলে কোনো মানুষ চিকিৎসা নিতে গিয়ে, একটা গরিব মানুষ, একটা অসহায় মানুষ, তার ধরেন গ্রাম থেকে একটা মাজা ভাঙ্গা রুগী নিয়ে আসছে, কিংবা একটা কূপ লেগেছে, সিনথেটিক ছুরি লেগেছে, একটা কি বলে আপনার ট্রলি প্রয়োজন। এখন দেখা যায় এখানে ধরেন কিছু লোকের মেন্টালিটি 50 টাকা না দিলে ট্রলিটা সাপ্লাই দেয় না। দেখেন অথচ এই মানুষটা আছে, তার প্রিয় স্বজন, ভাই, বন্ধু, স্বামী কিংবা ওয়াইফ একটা অসুস্থ রুগী